দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে আমি মধুকল্পিতা। শুরু করছি বেঙ্গল ব্রেকিং। আর বেঙ্গল ব্রেকিং এ আমার সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে শুভজিৎ। আর শুরুতে আমরা যেদিকে নজর রাখবো, বীরভূমের বীরকে সাপ লুডোর খেলায় কাজল শেখ তো সাপের মুখে। তৃণমূলের একাংশ বেশ কিছুদিন ধরে তার ঘোষিত বিরোধী, এমনকি কাজলের কাছের লোকজনও নাকি হাওয়া বুঝে শিবির বদলান। অনাস্থা নিয়ে ভোটাভুটির মুখে সভাধিপতির পদ ছাড়তে বাধ্য হলেন কাজল। পেছনে কি কিশোর খেলা রয়েছে নাকি? কাজল শেখ মেম্বারদেরকে কোনো মর্যাদাই দিত না, নিজেকেই মনে করতো যে ওখানকার মহারাজা। কাজ করতে পারবে না এবং সভাধিপতি পদত্যাগ করেছে, ভালো কাজ করেছে। বীরভূমে ঋতব্রত তৃণমূলেও গুতোগুতি, সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা নিয়ে ভোটাভুটি। তার আগেই সভাধিপতির পদ ছাড়লেন কাজল শেখ। বোলপুর থেকে কলকাঠিতে কি কাজলের এমন পরিণতি? বীরভূমে সাম্প্রতিক ঘটনা প্রবাহ যেন সেদিকে ইঙ্গিত করছে। অনাস্থা প্রস্তাবের সংখ্যা যে আরও বাড়তে চলেছে, 19 জনের ছাড়িয়ে সেটা যে প্রায় 30-এর কাছাকাছি গিয়ে পৌঁছেছে, আর সেটা আগে থেকে বুঝতে পেরেই ইস্তফা দিলেন কাজল শেখ। 2023-এর পঞ্চায়েত ভোটে বীরভূম জেলা পরিষদে 52টি আসনের মধ্যে তৃণমূল জেতে 51টিতে, একটিতে কংগ্রেস। কাজলকে সরাতে সপ্তাহ দুয়েক আগে অনাস্থা আনেন তৃণমূলেরই 19 জন সদস্য, যারা জেলা রাজনীতিতে অনুব্রত মণ্ডলের অনুগামী হিসেবেই পরিচিত। শুক্রবার ছিল তলবি সভা, তার 24 ঘন্টা আগেই রণে ভঙ্গ দিলেন কাজল। পদত্যাগ করতে বাধ্য। আর একটা দলবল ছিল, তার ভাইপো ভাগ্নে অমুক ব্যাগ দিয়েছে, যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত, ওখানে থেকে তারাই কাজকর্ম বন্টন করত। আপাতত ঋতব্রত শিবিরে অনুব্রত মণ্ডলের সঙ্গেই রয়েছেন কাজল শেখ, কিন্তু একই ক্যাম্পে থেকেও তাদের পুরনো বিবাদ নতুন মাত্রা পেল। কাজল মুখ না খুললেও তার ঘনিষ্ঠ নেতাদের আঙুল কার্যত অনুব্রতর দিকেই। ইলেকশনের অনেক আগের থেকে এটা চলছে, একটা বিশৃঙ্খল পরিস্থিতি বোলপুর থেকে তৈরি হয়েছে। দলে বিশৃঙ্খলা তৈরি করা, দলটার 12টা বাজানো ইত্যাদির ব্যাপারে তাদের একটা বড় ভূমিকা ছিল। অনুব্রত যখন জেলে, তখন গত পঞ্চায়েত ও লোকসভা ভোটে কার্যত কাজলের নেতৃত্বেই বীরভূমে দাপট দেখায় তৃণমূল কংগ্রেস। জেলা রাজনীতিতে ক্ষমতার কেন্দ্রে ঘুরতে থাকে কাজলের নাম। নানুর থেকে জিতে জেলা পরিষদের সভাধিপতিও হন কাজল। 2026-এ হাসন থেকে বড় ব্যবধানে জিতে বিধায়ক হন। প্রায় 3 বছর সভাধিপতি থাকার পর ছাড়তে বাধ্য হলেন তৃণমূল নেতা। কাজলের ইস্তফা গ্রহণের পর জেলা পরিষদ ভবন থেকে তার নেম প্লেটও সরিয়ে নেওয়া হয়। আপনাদের দলের লোকেই আপনার বিরুদ্ধে অনাস্থা ডেকেছিল। দুর্নীতি মুক্ত জেলা পরিষদ আমরা চাই। আসলে এরা কেউ তো ভোটে যেতেরই, তো চুরি করে জিতেছিল, ফলে মানুষের কোনো রিয়াকশন এতে খুব আছে এরকম নয়। তেল জল যে মেশে না বীরভূমের রাজনীতিতে, তার প্রমাণ যেন মিলল। কাজলের পতনে বীরভূমে কি নতুন কোনো বীর উঠে আসবে? বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, টিভি9 বাংলা। আচ্ছা, পঞ্চায়েত স্তরে কি জামতারা গ্যাংয়ের স্টাইলে জালিয়াতি করা হয়েছে? মানে পাসওয়ার্ড হাতিয়ে নিয়ে আবাসের 2 কোটি টাকা তুলে নেওয়া হয়েছে, এমনই তো অভিযোগ শোনা যাচ্ছে জলপাইগুড়িতে তৃণমূল পরিচালিত গড়ালবাড়ি পঞ্চায়েতে। অনেকেই বলছেন একটা পঞ্চায়েতে যদি 2 কোটি টাকা হয়ে থাকে, তাহলে গোটা জেলা জুড়ে অঙ্কটা কত হতে পারে? সব থেকে মজার বিষয়, অভিযোগ শোনা যাচ্ছে এক্ষেত্রে প্রতারিত সেও তৃণমূল, আর প্রতারক সেও নাকি তৃণমূল। সার্ভে আপলোড করবো জব কার্ডটা, আচ্ছা, তখন আপলোড নিচ্ছে, তখন দেখা যাচ্ছে যে অলরেডি এক্সিস্ট। জব কার্ডের নাম্বার নিয়ে আবাসের জালিয়াতি, পাসওয়ার্ড চুরি করে কোটি কোটি লুট, তৃণমূলের পঞ্চায়েতের মদতে তৃণমূল সমর্থকদের প্রতারণা। মারাত্মক অভিযোগ জলপাইগুড়ির গড়ালবাড়ি পঞ্চায়েত এলাকায়। অসহায় এই মানুষগুলোর অনেক আশা ছিল, তাদেরও এমন একটা পাকা বাড়ি হবে, এখন স্বপ্নভঙ্গ হওয়ায় প্রচন্ড ক্ষিপ্ত হয়েছে তারা। ঘরের সার্ভিস চলছে না, সেলফ সার্ভেটা, এটাতে যখন অ্যাপ্লাই করতে যাই তখন দেখি আমার নামে অলরেডি ঘর হয়ে গেছে। রাজ্যে নতুন সরকার, ফের আবাস প্রকল্প চালুও হয়েছে। 31 অগস্টের মধ্যে করতে হবে আবেদন। তারই সমীক্ষায় উঠে এসেছে এমন ভয়ঙ্কর তথ্য। আমার ঘরটা অন্যজন কেন পাবে, আর আমার নামে অন্যজন কি করে অ্যাকাউন্টে টাকাটা উঠালো? 1,20,000 টাকা। সব ঘর অন্য অঞ্চলে চলে গেছে। যদি পারে সরকার আমাদের ঘর দিবে। আমাদের জিপি থেকে কখনো কোনোভাবেই সম্ভব হয় না, আমি যতটুকু জানি। জানানো হয়েছে, এখন দেখা যাক কি হয়। অভিযোগ, তৃণমূল আমলে গড়ালবাড়ি পঞ্চায়েতের বেশ কিছু বাসিন্দা জব কার্ড নাম্বার ব্যবহার করে জেলার অন্য পঞ্চায়েতের বাসিন্দারা ঘর পেয়েছেন। বুথ পিছু অন্তত 20 জন প্রতারিত হয়েছেন বলে অভিযোগ। এলাকাবাসীর দাবি, অন্তত 200 জন প্রতারিত। গ্রাহক পিছু আবাসে 1,20,000 টাকা হলে দুর্নীতির পরিমাণ 2.5 কোটি টাকা বলে অনুমান। পুলিশ প্রশাসনের কাছে বলবো, এটা অনুরোধ করবো যেন এটা ভেরিফাই করে দেখে এবং এই দুর্নীতির ভিতর কারা কারা জড়িত আছে এবং এই দোষীগুলা যেন বাইরে হয়, তাদেরকে আমরা যেন জেলের ভিতরে যেন দেখতে চাই। আমরা তো স্যার কিছুই জানি না, কিছুই জানি না, ভিতরে ভিতরে এগুলো কাজ হয়ে গেছে।
তাদের মাধ্যমে এই কাজটা হইলো, ওরা শাস্তি পাক। সব তো জিপি দায়ী। গড়ালবাড়ি এলাকায় বেশ কিছু মানুষের এখনো কাঁচা বাড়ি। যারা প্রতারিত তারা প্রায় সবাই তৃণমূল সমর্থক। নিজের দলের কাছেই কিনা জালিয়াতির শিকার তারা। একটু বৃষ্টি হলে পরে, জল পড়ে, একটু হাওয়া হলে পরে এই ঘর পুরো লড়ঝড় করে। এই অবস্থায় প্রাণ সংশয়ের মধ্যে দাঁড়িয়ে আছেন এই বৃদ্ধা। আমার ঘর একজনে ওঠায় নিয়ে গেছে, কে ওঠায় নিয়ে গেছে আমি ওই ঘর চাই। প্রতিটি গ্রাম পঞ্চায়েতে আলাদা ইউনিক পাসওয়ার্ড রয়েছে। ভুক্তভোগীদের প্রশ্ন, এক গ্রাম পঞ্চায়েতের পাসওয়ার্ড কিভাবে অন্য পঞ্চায়েতে ব্যবহার করে দুর্নীতি হলো? এর পেছনে কি জেলা বা রাজ্য স্তরের গ্যাং জড়িত? দায় নেই বলে তৃণমূল কি এভাবে হাত ধুয়ে ফেলতে পারে? জলপাইগুড়ি থেকে নীলেশ্বর সান্যাল, TV9 বাংলা। কেউ ছিন্ন ভিন্ন হয়ে যাবেন, কারো দেহ ভোজবাজির মতো উধাও হয়ে যাবে। দক্ষিণ 24 পরগনার চম্পাহাটিতে এসব যেন গা সওয়া। সেই চম্পাহাটিতে আবারও বিস্ফোরণ। এবারে মৃত্যুর সঙ্গে লড়ছেন এক মহিলা। অভিযোগ, মাছের ব্যবসার আড়ালে বাজি তৈরি হতো। বারবার জ্বলছে চম্পাহাটি, তবু জীবন বাজি রেখে বাজি বানানো বন্ধ হয় না, নাকি বন্ধ করতে দেওয়া হয় না? ব্যবসা করতে কি জানি না, বানাতে এইটুকু জানি, বারণ করতে ভয় পেতাম। চারিদিকে ধান জমি এবং সেখানে জলাশয় রয়েছে, আর ঠিক এই রকম একটি আইসোলেটেড এলাকায় সেখানে কিন্তু বেআইনিভাবে বাজি কারখানাটা চলছিল। লোকে জানে মাছের বাজার, মাছের নাম করে নিষিদ্ধ কারবার, বিরাট বিরাট শেল, বারুদের পাহাড় একটু এদিক ওদিক হতেই বিকট শব্দে বিস্ফোরণ, আর তার জেরে উড়ে গেল কারখানার ছাউনি, ঝলসে গেল গাছ। সেই চম্পাহাটি আবার বিস্ফোরণ এবং মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা। গত বছর চম্পাহাটির হারালে বিস্ফোরণের পর ধরপাকড় শুরু হয়। অভিযোগ, তারপরই ওই এলাকার এক ব্যবসায়ী হারাল থেকে কিছুটা দূরে পিয়ালের খোলাঘাটা এলাকায় মাঠের মধ্যে বাজি বানানো শুরু করেন। কারখানাটা বিগত 2 বছর আগের থেকে যখন তৈরি হয়, আমরা জানি এটা মাছের ফিশারি হবে। মাছের ফিশারি হবে বলে এখানে জিসিবি নিয়ে এসে মাটি ফাটি কাটা হয়েছে, বাগান বাড়ি তৈরি। প্রিলিমিনারি যে ইনফরমেশন আছে, বাপি নস্কর বলে কেউ একজন এখানকার স্থানীয় লোকেদেরকে মাছের ব্যবসার নাম করে জঙ্গলের ভেতরে একটা জায়গায় বাজি মজুত করেছিল বা তৈরি করছিল, সেটা ম্যাটার অফ ভেরিফিকেশন। বৃহস্পতিবার তখন সকাল 11টা, কাজ চলাকালীন বিস্ফোরণ এবং আগুন লেগে যায় বাজি কারখানায়। গুরুতর আহত হন কারখানার মালিকের স্ত্রী পদ্মা রানী নস্কর ও এক শ্রমিক আব্বাস গাজী। অভিযুক্ত বাজি কারখানার মালিক পলাতক। প্রশ্ন উঠেছে যে যেখানে এতগুলো ঘটনা চম্পাহাটি হারাল এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে, রাজ্য সরকার সেখানে সমস্ত বেআইনি কারখানা বন্ধের নির্দেশ দিয়েছিল, তারপরে কিভাবে এই ধরনের একটি কারখানা এখানে চলছিল? 28 ডিসেম্বর 2024 চম্পাহাটির আড়ালে নিষিদ্ধ বাজি বানাতে গিয়ে নিহত হন একজন। 18 ফেব্রুয়ারি 2024 নিষিদ্ধ বাজি বানাতে গিয়ে মৃত্যু হয় দুজনের। 4 নভেম্বর 2020 বাজি কারখানায় বিস্ফোরণের জেরে পুড়ে ছাই হয়ে যায় 10টির বেশি কারখানা। জানুয়ারি 2026 হারালে বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয় 4 জনের। হারালে এই বাজিটা তৈরি হতো, সেই হারালের বাজিটা আমাদের এখানে কেন আসবে? আমরা চাই এই জিনিসটা যেন আর না থাকে, আর না হয় এখানে। এর পাশেও একটা কারখানা রয়েছে, সেটাকেও বন্ধ করার দরকার। ওখানেও একটা আছে, সেটাও বন্ধ করা দরকার, বেআইনি কারখানা। নিষিদ্ধ বাজি, চম্পাহাটি এবং বিস্ফোরণ, বছর বছর একই গল্প, একই প্রকল্প। প্রতিবার বিস্ফোরণ হয়, ক্লাস্টারের কথা ওঠে, তারপর বাজির কালো ধোঁয়ার মতো বাতাসে আস্তে আস্তে মিশে যায়। কবে তৈরি হবে ক্লাস্টার? আদৌ হবে কি? রাজনীতি থেমে নেই। আমরা বর্তমান সরকারের কাছে আবেদন করেছি যাতে বাজি ব্যবসা সুষ্ঠুভাবে হয় ক্লাস্টারের আওতায় এসে, আর প্রসেসিংয়ে আছে। ক্লাস্টার ইন্ডাস্ট্রি হিসেবে বাজি শিল্পকে ব্যবস্থাপনা করা বিজ্ঞানসম্মতভাবে, যাতে মানুষের বিপদ না হয়, আবার তাদের যাতে জীবন জীবিকা থাকে, এটাই সরকারের দায়। সরকার সেই কাজটা না করে মানুষকে বিপদে ফেলছে। শতপ্রণোদিত মামলা রুজু করে তদন্তে পুলিশ। শুক্রবার আতশবাজি ব্যবসায়ী সমিতির অফিসে বৈঠক হবে পুলিশের। মারণবাজির কারবার বন্ধ হবে কি, প্রশ্ন এলাকাবাসীর। চম্পাহাটি থেকে অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা। ডেডলাইন 1 মাস, আর এই 1 মাসের মধ্যে বেনিয়মের বেটা ঝেড়ে ফেলতে হবে। নিয়ম করেই চালাতে হবে হোটেল, লজ, রেস্তোরাঁগুলো। শিলিগুড়িতে পরিদর্শনের পর এমনই কড়া বার্তা দিয়েছেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। পরিষ্কার করে দিয়েছেন আগামী দিনেও এই রকম ভিজিট চলবে।
আমরা সর্ব ধরনের সহযোগিতা করব, কিন্তু কোনো অনিয়মকে মান্যতা দেব না। মুশকিল হলো অনিয়মের জাল দিকে দিকে। বিজেপির অভিযোগ, তৃণমূলের দুর্নীতির ফল ভুগতে হচ্ছে রাজ্যকে। পরপর দুটি হোটেলে অগ্নিকাণ্ড যেভাবে এক ধাক্কায় এত প্রাণ কেড়ে নিয়েছে তা মেনে নেওয়া অসম্ভব। এই আবহে এবার পথে মন্ত্রী নিজে। শিলিগুড়িতে সক্রিয় শঙ্কর ঘোষ। একের পর এক হোটেল লজে পৌঁছে গিয়েছিলেন তিনি। গলায় স্পষ্ট হুঁশিয়ারি, নিয়মের বাইরে গেলেই ফল মিলবে হাতে নাতে। আগামী 1 মাস শিলিগুড়িতে প্রত্যেকটি ক্ষেত্রে একটি ইন্সপেকশন টিম তৈরি হবে। কর্পোরেশন, ফায়ার ব্রিগেড, পুলিশকে সামনে রেখে এবং বিদ্যুৎকে সামনে রেখে আচমকা পরিদর্শন করবেন এবং তার মধ্যে কোনো ত্রুটি যদি পাওয়া যায়, সেই যেটাই হোটেল, রেস্টুরেন্ট, মল ইত্যাদি যাই হোক না কেন, সেটাকে ক্লোজ করে দেওয়া হবে। পরিদর্শনে এখন ব্যস্ত দমকল কর্তারাও। তাদের দাবি, বেনিয়ম দেখলে তারা অ্যাকশন ঠিকই নেন, কিন্তু তারপরও ছবিটা বদলায় না। ফায়ার ব্রিগেড গিয়ে চেঞ্জ করে দিতে পারি না, ওদেরকে 10 বার করে বলা হয়েছে, ওদের করছে না, আমাদের কথা শুনছে না অতদিন। এবার অনারেবল মন্ত্রী সাহেব বলে দিল কমিটি গঠন করে, এবার কমিটি যে ধরবে, যে অ্যাকশন নেবে, মন্ত্রী সাহেব তো বলে দিল বন্ধ করে দেবে। মন্ত্রী কিন্তু এদিন শুধু ভবিষ্যতের অ্যাকশনের কথা শোনাননি, টেনে এনেছেন অতীত। দীর্ঘদিন অনিয়মটাকেই নিয়ম মেনে চালানো হয়েছে এবং তার বিনিময়ে তৃণমূলের নেতারা ফুলে ফেঁপে উঠেছে। এই আবর্জনা পরিষ্কার করতে আমাদের সরকারেরও কিছুটা সময় লাগবে। আপাতত 1 মাসের সময় বেঁধে দিয়ে বেনিয়মের সাম্রাজ্য মুছে ফেলার ডাক দিয়েছেন শঙ্কর ঘোষ। এই ডেডলাইনের মধ্যে টার্গেট কতটা পূরণ হয় এখন দেখার সেটাই। প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। নামেই হোটেল লজ, তারাপীঠ থেকে কলকাতার যৌতুক গৃহগুলি প্রমাণ করে দিয়েছে প্রাণ নিয়ে কেমন ছিনিমিনি খেলা চলছে। বিপদ যে শুধু ওই দুটি জায়গায় ছিল তা কিন্তু নয়, পদে পদে ভয়। অনিয়মের আগুন ছড়ানোর অপেক্ষায় রয়েছে। জেলায় জেলায় পুলিশ, দমকল পথে নামতেই সামনে আসছে মারাত্মক সব ছবি। ফায়ার লাইসেন্স আছে কি? অগ্নি নির্বাপন ব্যবস্থাই বা কেমন? উত্তর পেতে এবার দৌড়ঝাঁপ শুরু হয়েছে। শ্রীরামপুরে হোটেল, গেস্ট হাউসে পুলিশের অভিযান, সামিল দমকল। বৈধ নথি না থাকলে কি হবে সেটা কড়া ভাষায় বুঝিয়ে দেওয়া হয়। সব আমরা এনকোয়ারি করছি, হ্যাঁ, তো এগুলো যাতে ওনারা তাড়াতাড়ি করে নেন সেইগুলোর জন্য আমরা দিয়েছি। এরপর যদি না হয় তাহলে কিন্তু হোটেল বন্ধ হয়ে যাবে। এই লাইনটা কম নিচে স্যার রাখা আছে একটা দুটো করে ওয়াটার রিজার্ভার নিচে নেই তো, চলো দেখান। দুর্গাপুরে বেনাচিতি এলাকায় একাধিক হোটেলে বৃহস্পতিবার অভিযান চালায় দমকল বিভাগ। আগুন লাগলে নিরাপত্তা ব্যবস্থার বেহাল ছবি সামনে আসে দিকে দিকে। একাধিক হোটেল কর্তৃপক্ষকে নোটিশ ধরানো হয়েছে। হাওড়া স্টেশন লাগোয়া এলাকা, জমজমাট বলে কম বলা হয়, সবসময় ভিড়ে ঠাসা। সেখানে হোটেল লজও ছড়ানো মাকড়সার জালের মতো। চোখ ফেরালে এই হোটেল সেই হোটেল। অগ্নি নির্বাপন ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে ব্যবসা। মানুষের প্রাণের দাম এখানে কার্যত শূন্য। এখানে আসে ব্যবস্থা, ঠিক আছে? কি ব্যবস্থা? এখানে আগুন লাগার ব্যবস্থায় জিনিস আছে, যে মানে জিনিসটা দরকার সেই জিনিসটা আসে কি, কিন্তু বর্তমানে কাজ হচ্ছে বলে সেটা বের করে রাখা হয়েছে। এখন যদি আগুন লাগে কি করবে? এখন আমি যদি আগুন লাগে কি হবে? উত্তর না থাকলে মাথা ঘুরিয়ে দায় শেষেদের। চোখে চোখ রাখার হিম্মত নেই, তবে এভাবে হোটেল চালানোর সাহস আছে। আশ্চর্য। এরা কি করে লাইসেন্স পেয়েছে, কি করে হোটেল চালায়, সেটাই একটা বিষয়। কলকাতার ঘটনা হওয়ার পর আমরা সমস্ত বিষয় আমরা খতিয়ে দেখব, যাদের গাফিলতি পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। সরগরম বারাসাত, একাধিক হোটেলে ফায়ার সেফটি নেই। ইতিমধ্যে অনেক হোটেল লজকে নোটিশ দেওয়া হয়েছে। ছবিটা এক কথায় ভয়াবহ। হোটেলের কোনো রকমভাবেই ফায়ার সেফটির ব্যবস্থা নেই। পুলিশ যখন রেড করছে তখন বলা হচ্ছে যারা কাজ করছেন আজকে তারা বলছেন এখান থেকে একটা সিঁড়ি করা হবে। এতদিন করেননি কেন স্যার? এখন আমি কি বলবো, মালিক আছে, আমি তো মালিকের উপরে কথা বলতে পারবো না। আমরা তো চাকর এখানে কাজ করতে। এই ডেট এটা 2023-এ ফেল করে যাচ্ছে, 2023-এ এটাও ফেল করে গেছে। ফলে সব জায়গাতেই কিন্তু একই জিনিস দেখা যাচ্ছে।
জগদ্দলের হোটেলেও হানা, পুলিশকে নিয়ে দমকলের অভিযান। অভিযোগ সেই এক, অগ্নি নির্বাপন ব্যবস্থা তথৈবচ। হোটেল কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে এ যাত্রায়। এরপরও বেনিয়মের এসব ছবি না বদলালে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আর এবার যার কথা বলবো তিনি পেশায় শিক্ষক, কিন্তু প্রতিনিয়ত তাকেও বোধহয় পরীক্ষায় বসতে আর প্রত্যেকটা পরীক্ষাতে সরকারি খাতা একেবারে লেটার মার্কস পাচ্ছেন। আজ সেই শিক্ষকের কথা। কাজে নিষ্ঠা, কর্তব্যে অবিচল। বৃষকেতু কুইরির জীবনের মন্ত্র এটাই। শিক্ষকতার মতো গুরুদায়িত্ব সামলাচ্ছেন হাসি মুখে। সেই সঙ্গে সরকারি গুরুত্বপূর্ণ কাজগুলিও এমনভাবে করেন যেন সবটায় বাঁয়ে হাতকা খেল। 179টি বাড়ি তথা 275টি যে সেন্সাস গৃহ রয়েছে সেগুলো সমস্ত রকমের ম্যাপ অঙ্কন থেকে শুরু করে সমস্ত রকমের যে অনলাইনে আপলোড করা করি অ্যাপসের মাধ্যমে সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে আমার। এটাই বৃষকেতুর বিশেষত্ব। তার উপর কাজের ভার আসা মানে রেকর্ড সময় শেষ। গাগী গ্রামের বাসিন্দা তথা পিররগড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনগণনার কাজ করতে নেমেও ঠিক সেটাই করে দেখিয়েছেন। মাত্র 2 দিনে কাজ শেষ। এজন্য রবিবারও ছুটে বেরিয়েছেন গ্রাম জুড়ে। খুব তাড়াতাড়ি ঘরে ঘরে যায় উনি কাজ সারিয়েছেন। কিরকম পরিশ্রম করতেন? ভালো পরিশ্রম করি। মাস্টার নিজে আজ সকালে আসতো, মানে নিজের পরিশ্রম করে ছেলেকে নিয়ে ঘরে ঘরে যায়, নিজের কাজ দায়িত্বপূর্ণ কাজ করেছে। এই নজির অবশ্য নতুন নয়। এর আগে SIR পর্বেও তাক লাগিয়ে দেন তিনি। অনেকেই যখন BLO হয়ে রীতিমতো কান্নাকাটি করছেন কাজের চাপ নিয়ে, বৃষকেতু মাত্র 15 দিনে কাজ সেরে ফেলেন। পুরস্কৃতও হয়েছিলেন। অডিটোরিয়ামে CEO দপ্তর থেকে সম্মানিত করা হয়েছিল। আমার ব্লক প্রশাসন তরফ থেকে BDO স্যার আমাকে সম্মানিত করেছিলেন, পুরস্কৃত করেছিলেন। আমার সবসময় টার্গেট থাকে যে আমাকে যে দায়িত্ব দেওয়া হয় সে দায়িত্বটা আমি মানে যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলতে চাই আর কি। পুরুলিয়ার এই মাস্টার মশায়ের দেওয়া শিক্ষাটা খুব সহজ। চাইলে সব সম্ভব, শুধু ফাঁকি না দিয়ে কাজটা করা দরকার। তপন হালদারের রিপোর্ট, TV9 বাংলা।